টেক্সাসে যেটি ঘটছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তো নানা নাটকীয়তা নানা জায়গায় ঘটছে, এটাতে ডেমোক্রেটরা আসলে কতটা চাপে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে? আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে আশঙ্কা দেখা দিয়েছে যে নিম্ন পরিষদে, প্রতিনিধি পরিষদে মাত্র 4 আসনের ব্যবধান, রিপাবলিকানরা 4 আসন মেজরিটি আছে, সেটা তারা হারিয়ে ফেলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের যদি এটা ফেডারেল বিষয় না, তিনি যদি এখানে ইন্টারভিন করে আবার ওদেরকে এরেস্ট করার সুযোগ করে দেওয়ার কোনো ব্যবস্থা করেন, এটাও তারা আশা করছে। একটা লোক ভোট দেবে না তার পক্ষে, না তাকে জোর করে সেখানে মানে অধিবেশনে হাজির থাকতেই হবে, এই ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা, থাকতে পারে আমি জানি। পুরো দেশের রাজনীতিটা উত্তপ্ত হয়ে উঠছে, এত উত্তেজনা এত উত্তপ্ততা তৈরি করে ফায়দাটা আসলে কি হতে পারে? কিন্তু আনফরচুনেটলি বলেন, বর্তমান বিশ্বের শাসক রুলাররা, তাদের কাছে লটা হচ্ছে, তারা যেটাকে জাস্টিফাই করে সেটাই ল। এখন তো রিপাবলিকান পার্টি বলা ঠিক না, বলা উচিত ডোনাল্ড ট্রাম্পের পার্টি। Trump partyism and Trump philosophy and Trump justice will always prove that America is already derailed from the democracy. টেক্সাসে যেটি ঘটছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তো নানা নাটকীয়তা নানা জায়গায় ঘটছে, টেক্সাসের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেটি হচ্ছে, পুরো বিশ্লেষণটি আপনার কাছে শুনবো। এটাতে ডেমোক্রেটরা আসলে কতটা চাপে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে? এটা একটা উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রে এই নিয়ে টানাহাসড়া চলে আসছে বছর পর বছর বিভিন্ন সময়। এটা হলো কি, অনেকে এটা বোঝে না, আমাদের দেশে যেমন নির্বাচনী এলাকা, তো যুক্তরাষ্ট্রে সেটা সেরকম আছে। প্রত্যেকটা ধরা যাক জনসংখ্যার গণনা যখন আদমশুমারি হয়, তার ভিত্তিতে কোন স্টেট কতটা আসন পাবে এবং স্টেটের সেই আসনের আবার কোন এলাকায় কতটা আসন বরাদ্দ হবে, এটা নিয়ে রিডিস্ট্রিক্টিং, তখন ওই মানে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয় আদমশুমারির পর। কিন্তু মাঝে মাঝে সেটাও সেই নিয়ম ফলো করা হয়, সে নিয়ম ফলো করা হয় না। কারণ হচ্ছে যখন যে দল মেজরিটি থাকবে ওই স্টেটের বিধানসভায় লেজিসলেচারে, তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এই একটা প্রসেস করে নতুন ডিস্ট্রিক্টিং, সেটাকে বলে জেরিমেন্ডারিং। সেই জেরিমেন্ডারিং ঘটনাটা এরকম, এটাকে কেউ কেউ গেরিমেন্ডারিং এ প্রনাউন্স করেন, দুটাই কারেক্ট বলে আমি দেখলাম। যাই হোক, জেরিমেন্ডারিংটা কিভাবে হয়, একটা এলাকায় ধরা যাক মানে 5টা ডিস্ট্রিক্টের এলাকার টোটাল একটা সার্টেন সংখ্যক আমার বিরোধী দলের সম্ভাব্য ভোটাররা ওই এলাকায়, এই 5টি এলাকার সবগুলাকে একদিকে একসাথে করে দিয়ে ওই এলাকার সেই সংখ্যাটাকে মাইনাস করে তারপরে যখন ডিস্ট্রিক্টের ম্যাপ গোটা হয়, তখন ওই ভোটাররা তার নিজের এলাকার এখানে না আরেকটার সাথে অ্যাটাচ হয়ে ভোট দিচ্ছে, বলে এই পার্টিকুলার এলাকায় তারা এখন রিপাবলিকান মানে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে আশঙ্কা দেখা দিয়েছে যে নিম্ন পরিষদে, প্রতিনিধি পরিষদে মাত্র 4 আসনের ব্যবধান, রিপাবলিকানরা 4 আসন মেজরিটি আছে, সেটা তারা হারিয়ে ফেলতে পারে। এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের উপরে চাপ দিয়েছেন যে সমস্ত এলাকায় ডেমোক্রেটরা মেজরিটি, যে তোমরা এই রিডিস্ট্রিক্টিং করো, মানে সীমানা এলাকায় পুনর্নির্ধারণ করো আসনগুলো। এই জন্য টেক্সাস প্রথম উদ্যোগটা নিয়েছে। এখন তারপরে সেখান ঘটনার খুব নাটকীয়, সেটা বলবো একটু। তার আগে টেক্সাস সহ যুক্তরাষ্ট্রে মানে মেজরিটি স্টেটে রিপাবলিকানরা মেজরিটি, স্থানীয় আইন পরিষদে এবং অনেক জায়গায় গভর্নরও তাদের বেশি, গভর্নরের সংখ্যাও বেশি, আইন পরিষদেও তারা মেজরিটি বেশি বিস্তৃত। এখন কোন ডেমোক্রেটিক মেজরিটি স্টেট তার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে, যেমন আপনার ইলিনয়, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, কিন্তু তাদের আবার আইনগত কিছু কিছু বাধা বিপত্তি এই একটা আছে। 2 নম্বর, তারা যদি পরে সাকসেসফুল হয়ও তার পরবর্তীতে অনেক বেশি রিপাবলিকান স্টেট সেরকম পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যাই হোক, সর্বশেষ খবর হচ্ছে টেক্সাসের যে মানে লোয়ার হাউস, সেটা হাউস যেটাকে তারা বলে, সেই হাউসের 150 জন সদস্য সংখ্যা, তার ভিতরে ওই পরিষদের
মিটিং এর জন্য কোরাম হতে হবে মিনিমাম 100 জন হতে হবে, 2/3 হতে হবে। সেইটা ওখানে রিপাবলিকানদের সেই পরিমাণ সদস্য পদ নেই, তার থেকেও কম আছে। ফলে ওই স্টেটের ডেমোক্রেটিক যে মেম্বাররা তাদের 51 জনের বেশি স্টেট ছেড়ে চলে এসছেন, ইলিনয় গেছেন, নিউ ইয়র্কে এসছেন, মানে এইভাবে 3-4টা স্টেটে তারা ছড়িয়ে পড়ছে। তাদের তারা ছড়ানোর কারণে ওদের 100 জন কমপক্ষে কোনো ওই আসন প্রতিনিধি পরিষদের সভা স্থানীয় অ্যাসেম্বলি লোয়ার হাউসে মিট করতে পারবে না। মিট করতে কোরাম না হলে মিট করতে পারবে না, মিট করতে না হলে তারা রিডিস্ট্রিক্টিং যে প্রপোজালটা সব তো ফাইনাল করে ফেলেছে, সেটা অ্যাপ্রুভ করতে হবে ওখানে, সেটা করতে পারবে না। এই একটা ব্যাপার। তো এখন সর্বশেষ খবর হচ্ছে ওদের হাউসে একটা প্রস্তাব পাস হয়েছে, সেটা গভর্নর সাইন করেছেন। সেটা হচ্ছে এদেরকে যে সমস্তরা বাইরে সদস্যরা, ডেমোক্রেটিক পার্টির সদস্যরা অন্যান্য স্টেটে চলে গেছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং অ্যারেস্ট ওয়ারেন্ট যদি তারা কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে গভর্নর অন্যান্য পাল্টা আরো ব্যবস্থা গ্রহণ করবেন, তাদের সদস্যপদ খারিজ করার। অর্থাৎ বেশ নাটকীয়তা, সেখানে তাদেরকে প্রতিদিন $500 করে জরিমানা করার বিধান রয়েছে, অনেক কিছু। এবং তাদেরকে যদি অ্যারেস্টই করা হয়, আপনার টার্গেট তো হলো 100 জন উপস্থিত রেখে কোরামটা পূর্ণ করা। তাদেরকে যদি কি অ্যারেস্ট করে কোরামে নিয়ে আসবে, নাকি অ্যারেস্ট করে আসলে কারাগারে পাঠানো হবে? সমাধানটা কি হতে পারে? প্রথম সবাই আনবে, হাউসের সবাই আনবে, কিন্তু ধরে বেঁধে নিয়ে আসা হবে। অন্য স্টেটে ওদের পারমিশন ছাড়া আরেক স্টেটের পুলিশ যে ওখানে অ্যারেস্ট করতে পারে, অন্য স্টেটের পারমিশন ছাড়া সেটা পারবেই না। ফলে বাধা বিপত্তি আছে, কিন্তু এগেইন তার বিভিন্ন ধরনের উপায় আছে। তাদের উপরে ফাইন করা, তাদের প্রতি যে তাদের সদস্যপদ খারিজ করে দেওয়া, এবং প্রেসিডেন্ট ট্রাম্প, যদি এটা ফেডারেল বিষয় না, তিনি যদি এখানে ইন্টারভিন করে আবার ওদেরকে অ্যারেস্ট করার সুযোগ করে দেওয়ার কোনো ব্যবস্থা করেন, এটাও তারা আশা করছে। ফলে বেশ মানে চমৎকার সব কাণ্ড কারখানা ঘুরতে যাচ্ছে, অসাধারণ। এই ধরনের একটা উন্নত ডেমোক্রেসিতে এইসব ব্যবস্থা, একটা লোক ভোট দেবে না তার পক্ষে, না তাকে জোর করে সেখানে মানে অধিবেশনে হাজির থাকতেই হবে, এই ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা, থাকতে পারে আমি জানি। কিন্তু যা কিছু ঘটছে সবকিছু আইনের মধ্য দিয়ে ঘটছে, তাই তো? আইনের তো ব্যত্যয় ঘটছে না এখন। নাই। জি, শুনেন, একটা শব্দ আছে, এটা বলি, যে রাজা সাহেব অনেক জানেন, উনি বলবেন, সেটা হচ্ছে রুল অফ ল অ্যান্ড রুল অফ জাস্টিস। ল সবসময় ন্যায়সঙ্গত না হতে পারে, ফলে সঙ্গত আইনের বা অধীনের শাসন, সেটা আর কি রুল অফ জাস্টিস। জাস্টিসকে আমি লাহোর হাইকোর্টের বলেছিলেন আইয়ুব খানের শাসনামলে। টেক্সাসের এই ইস্যু এখন শুধুমাত্র টেক্সাসে নেই, আইন প্রণেতারা ছড়িয়ে গেছেন বিভিন্ন স্টেটে, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক থেকে শুরু করে, এবং সেইখান থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার বিষয়। অর্থাৎ পুরো দেশের রাজনীতিটা উত্তপ্ত হয়ে উঠছে। এত উত্তেজনা, এত উত্তপ্ততা তৈরি করে ফায়দাটা আসলে কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল আপনাকে। আপনার প্রশ্নের শেষ অংশ দিয়েই শুরু করি। ফয়দা কোটানকোট কি হতে পারে? ফয়দা হচ্ছে একটাই, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইগোকে রক্ষা। তার ইগো হচ্ছে যে উনি যেটা বলবেন সেটাই আইন। একটু আগে শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই বললেন একটা কথা, রুল অফ ল এন্ড রুল অফ জাস্টিস একটা ব্যাপার আছে। তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জাস্টিস বলে কোনো কিছু আছে বলে তার প্রথম আমলেও দেখা যায়নি, এখন পর্যন্ত আছে। ল, সেই লটা কি? ল সাধারণত জাস্টিসকে জাস্টিফাই করে, কিন্তু আনফরচুনেটলি বলেন বর্তমান বিশ্বের শাসক রুলাররা, তাদের কাছে লটা হচ্ছে তারা যেটাকে জাস্টিফাই করে সেটাই ল। ডোনাল্ড ট্রাম্পের একই কাজ করছেন, উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার ইগোকে, উনি জাস্টিফাই করার চেষ্টা করতেছেন উনি যেটা বলবেন সেটা শেষ কর, তারপর আর কোনো কথা থাকবে না। যেটা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, উল্লেখ করেছেন, আমি সেটারই রিপিট করব যে এইরকম দৃষ্টান্ত অন্তত আমার জানা মতে, আমার পড়াশোনা মতে, আমি কোন ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি যেখানে কিংশিপ আছে সেটার কথা আলাদা, যেখানে একনায়কতন্ত্র চলে সেটার কথা আলাদা, আপনি যদি ইরাকের কথা আনেন সাদ্দামের সময় সেটার কথা আলাদা, কিন্তু যখন আমি আমেরিকার কথা বলবো, যারা পৃথিবীকে ডেমোক্রেসি শেখায় বা শেখাতে চায়,
তাদের যে কার্যক্রম, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে, এর আগেও হয়েছে, বুশের আমলে হয়েছে, ওবামার আমলে হয়েছে, ক্লিনটন আমলে হয়েছে, কিন্তু অতিমাত্রায় নগ্নভাবে যেটা ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন, কথায় কথায় অ্যারেস্ট করা, কথায় কথায় ধরে নিয়ে আসা, কথায় কথায় তার বিরুদ্ধে মামলা দেয়া, কথায় কথায় ল ফার্ম গুলোকে এই সমস্ত মামলা নিলে তোমাদের লাইসেন্স বাতিল হবে, এই সমস্ত হুমকি ধমকি দিয়ে যে জিনিসটা উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, তার লক্ষ্য বা তার ফায়দা হচ্ছে যে হি ওয়ান্ট টু বি ইন দ্য পাওয়ার ইন ওয়েল হ্যান্ড, ইন সুপ্রিম হ্যান্ড। ওনার কথা হচ্ছে, এরপরে শোনা যাচ্ছে ওনার ছেলে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অতএব ডোনাল্ড ট্রাম্পের, এখন তো রিপাবলিকান পার্টি বলা ঠিক না, বলা উচিত ডোনাল্ড ট্রাম্পের পার্টি। Trump party, Trump partyism, and Trump philosophy, and Trump justice will always prove that America is already derailed from the democracy. Whatever the democracy, এত বছর আমরা দেখেছি অল্প বিশ্বাস, সেটা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। অর্থাৎ টেক্সাসের এই রোলটা, যেটা আমরা গেরিম্যান্ডারিং বলি, সেই জিনিসটা কিন্তু ইন ওয়ান সেন্সে আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু প্রতিটা দেশের পলিটিক্সই কম বেশি আছে, এবং 10 বছর পর পরই এটা হয়, সেন্সাসের পরবর্তীতে এটা হয়। এটা কিন্তু প্রত্যেকটা দেশেই কম বেশি আছে, প্র্যাকটিস আছে। আমাদের দেশে কতবার, কিন্তু অন্যান্য দেশে, কিন্তু ইউরোপেও আছে, আমেরিকাতে বহুদিন ধরে আছে, কিন্তু এটার নেগেটিভ ইম্প্যাক্টটা কি সেটাকে হাইলাইট করা যত না হয়, পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমরা সেটা চিন্তা করি। এখন আপনি গেরিম্যান্ডারিং পলিসি নিয়ে আপনি যেটা করতে চাচ্ছেন, বা ট্রাম্প প্রশাসন যেটা করতে চাচ্ছে, সেটা থেকে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করা। ডেমোক্রেসি বলে কোনো ক্রেসি থাকবে না, অটোক্রেসি থাকবে, ওয়ান ম্যান ক্রেসি থাকবে, এবং ট্রাম্প ক্রেসি থাকবে। অর্থাৎ এই যে ক্রেসি, এই যে আপনার এক ধরনের ক্রেজিনেস তৈরি করতেছে আমেরিকার গণতন্ত্রে, সেটা কিন্তু আগামীতে বিশ্বের গণতন্ত্রে প্রভাবিত করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।